সেদিন রাতে দিশা আর আরহানের ঘনিষ্ঠ মুহূর্তগুলোর ছবি আর ভিডিও পাঠানো হয়েছে সিয়ার ফোনে। সিয়া এসব দেখে আরও বড় ধাক্কা খেলো। কি মেসেজ সিয়া? দিশার কথা ঠিক কী উত্তর দেবে বুঝতে পারে না সিয়া। কিভাবে বলবে যে সিয়ার কাছে দিশার ধুলোয় মিশিয়ে যাওয়া ইজ্জতের এক অংশ এসে পৌঁছেছে। সিয়া ফোনটা দিশার দিকে বাড়িয়ে দেয়। ভিডিওটা অন করতেই ফোনটা মাটিতে পড়ে যায় দিশার হাত থেকে। মুখে হাত চেপে ধরে বসে পড়ে ও। তার মানে ও বাড়িতেও এতক্ষণে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ও কেন করলো আমার সাথে এরকম? কি ক্ষতি করেছিলাম আমি ওর? দিশা আপু, তুমি প্লিজ কেঁদো না, একটু শান্ত হও। আমি আরহানের সাথে কথা বলছি। কিভাবে শান্ত হব শিয়া? ও বাড়িতে সবাই জেনে গেছে। এবার আমার কি হবে? ফোনটা তুলে আরহানের নাম্বার ডায়াল করে শিয়া। অন্তত 20 বার ডায়াল করেছে, কিন্তু ফোন তোলেনি আরহান। কিছুক্ষণ পর আরহান কল ব্যাক করে শিয়ার ফোনে। আরহান, আই এম সরি শিয়া, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। বিশ্বাস করো, তোমার প্রতি আমার ফিলিংস এতটুকুও মিথ্যে না। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে তোমাকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। আরহান, আই এম রিয়েলি সরি সিয়া, কিন্তু আমি নিরুপায়, আমাকে ক্ষমা করে দিও। তুমি এখন কোথায়? এয়ারপোর্টে। এয়ারপোর্টে? কোথায় যাচ্ছ তুমি? নিউ ইয়র্কে যাচ্ছি, কবে ফিরবো জানি না। সরি, ভালো থেকো। আরহান, আরহান, আমার কথা শোনো। শিয়ার কথা না শুনেই ফোন কেটে দেয় আরহান। শিয়া আবার কল করলে সুইচ অফ দেখায়। এই মুহূর্তে দাঁড়িয়ে শিয়ার মনে হচ্ছে ওর সব কিছু শেষ। এত বড় বেইমানি করলো আরহান, কিন্তু তার থেকেও বড় ভয় জেঁকে বসেছে ওকে। এবার আয়ান কি করবে? ওকে তো আয়ান ছাড়বে না। ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠল আর শিয়ার ভেতরটা কেঁপে উঠল। ও নিশ্চিত আয়ানই এসেছে। কাজের লোক দরজা খুলে দেওয়ার সাথে সাথে ঝড়ের বেগে ভেতরে ঢুকলো আয়ান। রাগে লাল হয়ে আছে ও। শিয়ার রুমে ঢুকে শিয়ার দিকে এক পলক অগ্নিদৃষ্টি দিয়ে দিশার দিকে তাকালো। এসব কি দিশা? চিৎকার করে ওঠে আয়ান। আয়ানের চিৎকারে কেঁপে ওঠে দিশা। দৃষ্টি নত হয়ে আছে ওর। রাগলে আয়ানের মাথা ঠিক থাকে না, যা খুশি তাই করে ফেলতে পারে। আর আজ তো ওর রাগ চরম পর্যায়ে উঠে গেছে। ভাইয়া, আমার কি দোষ? আমি তো আটকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আর কথা বলতে পারে না দিশা, কেঁদে দেয়। দিশা আপু, এই সময় তোমার চাপ নেওয়া ঠিক নয়, বাচ্চার উপরে ব্যাড এফেক্ট পড়তে পারে। দিশাকে ধরে বসায় শিয়া। বাচ্চা? অবাক হয়ে জিজ্ঞাসা করে আয়ান। ভাইয়া, আমি প্রেগনেন্ট, কাপা স্বরে উত্তর দেয় দিশা। হোয়াট? চেঁচিয়ে ওঠে আয়ান। দিশার থেকে সরে এবার শিয়ার দিকে আসে আয়ান। খুশি তো শিয়া? এবার খুব খুশি হয়েছ? এটাই তো বাকি ছিল, তাই না? তোমার ফিয়ান্সে আমার বোনের লাইফটা হেল করে দিয়েছে। শান্তি পেয়েছো তো এবার? আমাদের পরিবারটাকে শেষ করার লক্ষ্যই তো ছিল তোমাদের। ভুল আমারই ছিল যে তোমার মতো একটা মেয়েকে আমার লাইফে এনেছিলাম। শিয়া বলার কোনো ভাষা খুঁজে পেল না। কান্না চেপে রাখার খুব চেষ্টা করেছিল, কিন্তু চোখ থেকে পানি গড়াচ্ছে। আয়ান দিশার হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে আসে। গাড়িতে ওঠার আগেই আয়ানের হাত থেকে টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় দিশা। ভাইয়া, কিছু না জেনে রাগের মাথায় কাউকে যা তা বলাটা অন্যায়। তুই জানিস শিয়া এখন কি অবস্থায় আছে? তুই জানিস শিয়া সেদিন কেন তোকে রিজেক্ট করে আরহানের হাত ধরেছিল? তুই জানিস শিয়া তোকে কতটা ভালোবাসে? দিশার কথায় মাথা থেকে রাগ দূর হয়ে চিন্তা ঢোকে আয়ানের। কি বলছে দিশা এসব? আমি দেখেছি সেদিন শিয়া কতটা এক্সাইটেড ছিল তুই ওকে প্রপোজ করবি বলে, কিন্তু সব কিছু শেষ হয়ে গিয়েছিল ওই একটা মেসেজে। কোন মেসেজ? কি বলছিস তুই এইসব? সেদিন শিয়া অনেক আগেই বেরিয়ে পড়েছিল ক্যাফের উদ্দেশ্য, কিন্তু গাড়ির মধ্যে একটা মেসেজ আসে ওর কাছে। ওটা আরহানের সুসাইড নোট ছিল। ও বলেছিল যে যদি শিয়া সেই মুহূর্তে ওর কাছে না যায় ও মরে যাবে। তাই শিয়া বাধ্য হয়ে গিয়েছিল আরহানের বাড়িতে। আর আরহানের বাবার ক্ষমতা তো তুই জানিস। নিজের একমাত্র ছেলের খুশির জন্য উনি সব কিছু করতে পারেন। উনি দেখিয়েছিলেন যে শিয়াদের বিজনেসের জন্য 22 কোটি টাকা লোন নেওয়া হয়েছিল, আর সেই লোন শোধ না করলে শিয়ার বাবাকে জেলেও যেতে হতে পারে। আর শর্ত হিসেবে দিয়েছিলেন যদি আরহানকে বিয়ে করতে শিয়া রাজি হয় তাহলে লোন শোধ দিতে হবে না। সুসাইডের নাটক সাজিয়েছিল ওরা, সেখানে ফেঁসে যায় শিয়া। এবার তুই বল ও কী করতো? নিজের সুখের জন্য বাবাকে জেলে পাঠিয়ে দিত। আর জানিস আজকে ওর সাথে কি হয়েছে? আরহান কত বড় একটা চিট যে এঙ্গেজমেন্ট হওয়ার পরেও শিয়াকে ছেড়ে নিউ ইয়র্ক চলে গেছে। এই ওর ভালোবাসা? আরহান নিউ ইয়র্ক চলে গেছে? হ্যাঁ, শিয়ার জীবনটা শেষ করে দিয়ে গেছে। মেয়েটা এমনিতেই ভেঙেছিল ভাইয়া, তার মধ্যে তুই এতগুলো কথা বলে আসলি। না জানি বেচারি কি অবস্থায় আছে। দিশার কথা শুনে আয়ান বুঝতে পারে কত বড় ভুল করে ফেলেছে ও। না জেনে নিজের সব থেকে কাছের মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছে। দিশা, তুই বাড়ি যা, আমি আসছি। কোথায় যাবি তুই? তোকে বাড়ি যেতে বলছি, যা। বেশি কথা বলিস না। আয়ানের ধমক শুনে চুপ করে যায় দিশা। চুপচাপ গাড়িতে গিয়ে ওঠে। আয়ান আবার শিয়ার বাড়িতে ঢুকে যায়। টেবিলে মাথা গুজে কাঁদছিল শিয়া। আচমকা আয়ানকে ফিরে আসতে দেখে ভয় পেয়ে যায় ও। চলো। কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবে, চলো। শিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টেনে গাড়িতে এনে বসায় আয়ান।
পুরো রাস্তায় শিয়া আয়ানকে জিজ্ঞাসা করছিল কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু আয়ানের কান পর্যন্ত যেন শিয়ার কথা পৌঁছাচ্ছে না। ম্যারেজ রেজিস্ট্রি অফিস, এখানে কেন নিয়ে এলে আমায়? শিয়ার প্রশ্নের জবাব না দিয়ে ওকে টেনে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে যায় আয়ান। নিজে সাইন করে শিয়ার দিকে পেনটা বাড়িয়ে দেয়। সাইন করো। মানে? বাংলাতেই বলেছি সাইন করো, এক কথা বারবার বলা পছন্দ না আমার। যা করতে বলেছি তাড়াতাড়ি করো। এভাবে বিয়ে হয় না আয়ান, হঠাৎ এভাবে। ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব, সাইনটা করো। ইচ্ছাই নেই আমার, 22 কোটি অনেক কম সিয়া, আমি চাইলে কিন্তু 44 কোটি লোনও দেখাতে পারি। আয়নের কথায় থমকে যায় সিয়া। আজ আয়ানও ওকে ব্ল্যাকমেল করছে, আয়ান যা বললো তাও করতেই পারে, তাই চুপচাপ সাইন করে দেয় সিয়া। পেপার জমা দিয়ে শিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে আয়ান। সো মিস সিয়া হোসেন, সরি মিসেস শিয়া হোসেন চৌধুরী, ইউ আর ফিনিশড, এখন আর কোনো দিন ভালোবাসার মুখও দেখবে না তুমি। গাড়িতে ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। আয়নের কথা শুনে শিয়ার মনে হয় সত্যি বোধহয় ওর জীবনটা শেষ। যাকে একবার ফিরিয়ে দিয়ে ওর মনে এত ঘৃণা তৈরি করে দিয়েছে, সে তো আর কোনোদিন ভালোবাসবে না ওকে। চোখের পানি মুছে গাড়িতে গিয়ে ওঠে শিয়া। আয়ান শিয়াকে নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্য। আয়ান, তুই শিয়াকে বিয়ে করেছিস? বাড়ি ফিরে সবার কাছ থেকে একটা প্রশ্নই আশা করেছিল আয়ান। আয়ানের হাত ধরে চৌধুরী বাড়িতে চৌকাট পেরোয় শিয়া। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। হুটহাট নতুন পরিবেশে এসে কীভাবে মানিয়ে নেবে ও সেটাই ভাবছে। বুকের ভেতরে ঢিপ ঢিপ করছে। আয়ানের বাড়ির লোকেরা বিষয়টাকে কিভাবে নেবে সেটাও চিন্তার বিষয়। কি হলো ভাই বল, তুই শিয়াকে বিয়ে করেছিস? হ্যাঁ। এভাবে কথা নেই বার্তা নেই, হুট করে বিয়ে করে নিলি? আমার ইচ্ছে হয়েছে, বিয়ে করে নিয়েছি। তোদের সমস্যা থাকলে আমার কিছুই করার নেই। আর তিয়া, তিয়ার কি হবে? তুই তো ওকে কথা দিয়েছিলি। তিয়ার প্রতি আমার কোনো ফিলিংস নেই আপু, ওকে বিয়ে করলে নাও সুখী হতো না আমি। যা হয়েছে ভালো হয়েছে বললেই হলো। তিয়াকে কে বোঝাবে, ও তো তোকে ভালোবাসে। তিয়ার সাথে আমি কথা বলবো, তবে হ্যাঁ আমি শিয়াকে বিয়ে করেছি, তাই শিয়া আমার স্ত্রীর সম্মান পাবে। আমার স্ত্রী হিসেবে এই বাড়ি থেকে সব অধিকার যেন ও পায়, ওর কোনো রকম অসম্মান যেন না হয়। আয়নের কথা শুনে অবাক শিয়া। তবে কি আয়ান এখনও ওকে ভালোবাসে? নাকি এটা ওর নারীর প্রতি সম্মান, নাকি শিয়ার প্রতি দয়া দেখাচ্ছে ও? আয়ান উপরে রুমে চলে যায়। মীরা গম্ভীর মুখ নিয়ে শিয়ার কাছে আসে। শিয়া ভয়ে চোখ নামিয়ে নেয়। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে শিয়াকে। শিয়ার এভাবে ভয় পাওয়া দেখে সবাই হাসা শুরু করে দেয়। শিয়া বুঝতে পারছে না কি হলো সবার। এই পাগলি, ভয় পাচ্ছ নাকি আমাদের? না মানে আসলে রাগ তো আমার হয়েছেই, কিন্তু আমার ভাইয়ের উপরে এত কিপটা যে দাওয়াতটাও দিল না। তিয়াকে এই বাড়ির কারো পছন্দ না। আমরা তো তোমাকে ভাবি হিসেবে ধরেই নিয়েছিলাম, কিন্তু তুমি। মাথা নিচু করে নেয় সিয়া। ভুল তো করেই ছিল, কিন্তু নিরুপায় হয়ে। যাই হোক, আমি জানি বিয়েটা নিশ্চয়ই আয়ন জোর করে করেছে, না হলে তুমি এরকম করবে না। যাই হোক, তোমার আর কি করার, এখন সামলাও বাদরটাকে আজীবন। বিড়বিড়িয়ে বাদুরি বটে, জামা কাপড় তো সবই ওই বাড়িতে। চলো আজকের দিনটা আমার কাপড়ই পরো। মীরা শিয়াকে নিয়ে রুমে চলে যায়। একটা জলপাই রঙের সুতির শাড়ি বের করে ধরিয়ে দেয় শিয়ার হাতে। শিয়া শাড়ি হাতে মীরার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন প্রথমবার এই বস্তু দেখছে। মীরা হেসে শিয়াকে শাড়ি পরিয়ে দেয়। এক কাপ কফি হাতে আয়নের রুমে যায় শিয়া। আয়ান বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। শিয়া ধীর পায়ে বারান্দায় গিয়ে কফিটা আয়ানের দিকে এগিয়ে দেয়। আয়ান শিয়ার দিকে তাকায়। আজ প্রথমবার কোনো মেয়েকে শাড়িতে দেখে মুগ্ধ হচ্ছে আয়ান। কিন্তু মুগ্ধতা প্রকাশ না করে কফিটা নিয়ে শিয়ার হাতে মোহরানার টাকাটা ধরিয়ে দেয়। এই নাও তোমার মোহরানার টাকা, এরপর থেকে আমার যখন ইচ্ছে তোমাকে জড়িয়ে ধরবো, যখন ইচ্ছে কিস করব, কিছু বলতে পারবে না। মানে? তুমি বুঝবা না। আয়ান আবার সিগারেটটা মুখে দেয়। তুমি আবার সিগারেট টানা শুরু করেছো? কি আর করব বলো, যার জন্য ছেড়ে দিয়েছিলাম সেই আমাকে ছেড়ে চলে গেল, তাই বলে সিগারেট খাওয়া লাগবে? সিগারেট খাবো না তো কি তোমাকে খাবো? যদি পারমিশন দাও তাহলে সিগারেট ফেলে তোমাকে খাওয়া শুরু করি। হো হো, যত সব ফালতু কথাবার্তা। শিয়ার কথা শুনে মুচকি হাসে আয়ান। তারপর কফির মগে চুমুক দেয়। চিনি কম। মোটেও না, আমি মেপেই দিয়েছি, মোটেও না, চিনি কম, খেয়ে দেখো। শিয়ার দিকে কফির মগটা বাড়িয়ে দেয় আয়ান। আয়ানের হাত থেকে মগটা নিয়ে চুমুক দেয় শিয়া। কোথায় চিনি কম? ঠিকই তো আছে, দেখি। শিয়ার হাত থেকে মগটা নিয়ে নেয় আয়ান। এবার ঠিক আছে। শিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে আয়ান। স্টুপিড, রেগে ভেতরে চলে যায় শিয়া। এমন সময় মীরা রুমে ঢোকে। শিয়াকে রাগে ফুঁসতে দেখে বোঝাই যায় ভাইয়া আবার কিছু করেছে। বারান্দায় গিয়ে আয়নের দিকে ভ্রু কুচকে তাকায় মীরা। এভাবে তাকাস না আপু, আমার ভয় করে না বুঝি? তুই আর ভয়, মজা করিস না। আমার ভাবিকে রাগিয়েছিস কেন বল? তোর ভাবি এমনি এমনি রেগে যায়, রাগানো লাগে না। ভাই, মেয়েটা এমনিতেই মানসিকভাবে ভেঙেছিল, তার মধ্যে তুই হুট করে বিয়েটা করে নিলি। এখন ওর তোর সাপোর্টের দরকার। সাপোর্ট তো আমিও করতে চাই আপু, কিন্তু তার আগে ওকেও যে আমাকে সাপোর্ট করতে হবে। মানে ওকে স্বীকার করতে হবে, নিজের মুখে বলতে হবে যে ও আমাকে ভালোবাসে। তার আগ পর্যন্ত আমি ওকে জ্বালাবই। বুঝলাম, তবে দেখিস ওকে কষ্ট দিস না, মেয়েটা খুব ভালো রে। মীরা রুম থেকে বেরিয়ে যায়।
খানিকক্ষণ বাদে রুমে আসে আয়ান। শিয়া খাটের এক কোনায় শুয়ে আছে। আয়ান বিছানার কাছে যেতেই লাফিয়ে উঠে বসে শিয়া। তুমি এখানে শোবে নাকি? বাড়ি আমার, বিছানা আমার, মেঝেতে শোবো নাকি? না, এখানেই শুতে হবে, সোফায় গেলে হয় না? না, আমার অভ্যেস নেই। আচ্ছা তাহলে তুমি ওই পাশে শোও, আমি এই পাশে আছি। না। আচ্ছা তাহলে তুমি এই পাশে শোও, আমি ওই পাশে যাচ্ছি। না। না মানে? এই পাশ ওই পাশ বুঝি না, পুরো বিছানা আমার, পুরো বিছানা আমি জুড়েই শোবো। তোমার গায়ের উপরেও শুতে পারি। এক্সকিউজ মি, যেখানে শো মাঝখানে কোলবালিশ থাকলেই হলো। কোলবালিশটা যদি তুমি হও তাহলে সমস্যা নাই। ধ্যাত, শোও তুমি, আমি সোফায় যাচ্ছি। তুমি সোফায় শুতে পারবে না, সোফা আমার। আর আমি তোমাকে বিছানা ছাড়া অন্য কোথাও শোয়ার পারমিশন দেব না। আর এই ঘরের বাইরেও যেতে পারবে না। বাড়ির নতুন বউ স্বামীর ঘর ছেড়ে অন্য কোথাও থাকবে, এটা শোভা পায় না। আচ্ছা মুশকিল তো। বাঁকা হেসে লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ে আয়ান। শিয়া বসে বসে কিছুক্ষণ ভাবে যে কি করা যায়। কিছু ভেবে না পেয়ে ভয়ে ভয়ে শুয়ে পড়েও। কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। আয়ান তাকিয়ে আছে ঘুমন্ত শিয়ার দিকে। ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে মেয়েটাকে, জেগে থাকলেই বাড়ি মাথায় তুলে রাখতো। শিয়ার নেশায় ভেতরটা ভরে উঠেছে আয়ানের। এই মুহূর্তে মেয়েটাকে কাছে না পেলে দম বন্ধ হয়ে যাবে ওর। শিয়াকে বুকে জড়িয়ে নেয় আয়ান। ভেতরের সব অস্থিরতা যেন নিমেষে শান্তিতে পরিণত হয়ে যায়। ঘুমের ঘরে শিয়াও বাচ্চাদের মতো জড়িয়ে ধরেছে আয়ানকে। আয়ান মুচকি হেসে শিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে চোখ বুঝে নেয়। ঘুম ভাঙতেই আয়ানকে বুকে নিজেকে আবিষ্কার করে শিয়া। চোখ আটকে যায় ছেলেটার মায়া জড়ানো মুখটার দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শিয়া। জেগে থাকলে এক ঝটকায় ধাক্কা দিয়ে সরিয়ে দিত, কিন্তু ঘুমন্ত আয়নের মায়ে জড়িয়ে গেছে ও। আস্তে করে আয়নের হাতটা নিজের ওপর থেকে নামিয়ে রাখে শিয়া। উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। কিচেনে মীরা আর মিসেস বন্যা চৌধুরী কাজ করছেন। আরে আরে, নতুন বউ সকাল সকাল রান্নাঘরে? আপু, নতুন হইবা পুরাতন বউই তো, আসতে তো হবেই। এই না হলে আমার মেয়ের কথা, তুই এই বাড়ির বউ না, আমার মেয়ে, বুঝলি? হ্যাঁ মা। শিয়াও তাদের সাথে কাজে লেগে যায়। ঘুম ভেঙে পাশে শিয়াকে না পেয়ে উঠে বসে আয়ান। মেয়েটা সকাল সকাল উঠে কিচেনে গেছে। আয়ান উঠে দরজার কাছে আসে। যা ভেবেছে তাই। শিয়া কিচেনে কাজ করছে। আয়নের থেকে পালানো, মজা তো বুঝতেই হবে। চপিং বোর্ডে সবজি কাটছিল শিয়া। শিয়া বাবু, একটু আসো তো। আয়নের ডাকে চমকে ওঠে শিয়া। পাগল হয়ে গেল নাকি? সকাল সকাল উঠে কি আবোল তাবোল বলছে। জান, কোথায় তুমি? রুমে আসো, কাজ আছে। মীরা আর বন্যা চৌধুরী মিটমিটিয়ে হাসছে। শিয়া লজ্জায় যায় যায় অবস্থা। সবজি কাটার গতি বেড়ে গেছে শিয়ার। এই সবজির জায়গায় লোকটার আলজিভটা থাকলে আরও ভালো হতো। সোনা, আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? আমি কিচেনে গেলে কিন্তু সবার সামনে থেকে কোলে তুলে আনবো। শিয়া মাটির সাথে মিশে যাচ্ছে লজ্জায়। ভাইয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে শিয়ার কাছে আসে মীরা। শিয়া, তুমি না হয় যাও, আমি এদিকটা দেখছি। আপু, আহা যাও না, আমার ভাই যেটা বলবে সেটা কিন্তু করতেও পারে, যাও। মুখে বিরক্তির ছাপ নিয়ে রুমে যায় শিয়া। আয়ান পায়ের উপরে পা তুলে বসে আছে। শিয়াকে দেখেই শয়তানির হাসি হাসে। শিয়া রাগে কটমট করছে। স্টুপিড, সকাল সকাল ড্রিঙ্ক করেছো নাকি? নিজে না হয় নির্লজ্জ, আমার তো মান সম্মান আছে। তুমি সকালে ঘুম থেকে উঠে নিচে গিয়েছিলে কেন? তো কি করতাম? তোমাকে জড়িয়ে শুয়ে থাকতাম? সেটাই করা উচিত ছিল। অসহ্য, কি করা লাগবে বলো? টাওয়ালটা এনে দাও। হোয়াট? এই সামান্য কারণে এত কিছু? আর কি চাইবো বলো? একটা কিস করবা? উফ, বিরক্তি। এই নাও তোমার টাওয়াল। টাওয়ালটা নিয়ে আয়নের দিকে ছুটে দেয় শিয়া। তারপর ঘর থেকে বের হতে গেলে আটকে দেয় আয়ান। আমি যেতে বলেছি, আরও কি লাগবে? আয়ান উঠে শিয়ার কাছে যায়। শিয়ার কোমর টেনে নিজের সাথে লাগিয়ে নেয়। আয়নের মুখ শিয়ার দিকে অগ্রসর হচ্ছে। শিয়ার ভেতরে ধুকধুক বেড়ে গেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। আয়ানকে সরাতেও পারছে না। যত জোরে ধাক্কা দিচ্ছে আয়ান তত জোরে ওকে জড়িয়ে ধরছে। শিয়ার গালে ঠোঁট বুলিয়ে মুচকি এসে ওকে ছেড়ে দেয় আয়ান। ইটস কল্ড মর্নিং কিস। শিয়া রাগী দৃষ্টিতে একবার আয়ানের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আয়ান, আয়ান চিৎকার করতে করতে বাড়িতে ঢোকে তিয়া। তিয়ার চিৎকার শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে হাজির হয়। আয়ান নিচে নামতে ওর দিকে তেড়ে যায় তিয়া। তোমার সাহস কি করে হয় আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করার? এতে সাহসের কিছু নেই তিয়া। বিয়েতে মোটেও আমার মত ছিল না। আমাকে বিয়ে করলে তুমি সুখী হতে না। আমি কিছু জানি না, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল। আর তুমি? তিয়া, নিজের জীবনটা গুছিয়ে নাও। অযথা নিজের আর আমাদের শান্তি নষ্ট করো না। এমন সময় শিয়া নেমে আসে। শিয়াকে দেখে আরও চটে যায় তিয়া। তোকে আমি ছাড়বো না শিয়া। তুই আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিলি। আমি তোকে দেখে নেব। দেখো তিয়া, আমি তোমার ভালোবাসা কেড়ে নিতে চাইনি। তোমার ভালোবাসা যদি আমার কাছে আসে, আমার কিছু করার নেই। আমি ফিরিয়েও দিয়েছিলাম। ও না মানলে আমার কিছু করার নেই। আহা, তুমি তো বাচ্চা না? তোমার হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলছে বাবু সাইন করো, আর তুমি সাইন করে দিলে। খবরদার তিয়া, যা বলার আমাকে বলো। শিয়াকে কিছু বলার সাহস করো না। আমার থেকে খারাপ আর কেউ হবে না, বেশ? আমিও দেখে নেব তোমরা কতটা সুখী হতে পারো।
রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায় তিয়া। আয়ানও রুমে চলে যায়। শিয়াও পেছন পেছন উপরে যায়। আয়ান প্রচণ্ড রেগে আছে, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। আয়ান, তিয়ার সাথে যা হয়েছে তা ঠিক হয়নি। তোমার ওর সাথে এই ব্যবহার করাটা উচিত হয়নি। আসলেই তো তুমি ওর ভালোবাসা ছিলে। আমার কেড়ে নেওয়াটা ভুলই হয়েছে। শিয়ার কথায় প্রচণ্ড রেগে যায় আয়ান। শিয়ার দুই কাঁধ ধরে দেয়ালের সাথে চেপে ধরে আয়ান। ব্যথায় আর্তনাদ করে ওঠে শিয়া। কি ভাবো কি তুমি নিজেকে? বউয়ের অধিকার দিয়েছি বলে মাথায় চড়ে বসবে? আমি বলেছি এই বাড়ির বউ হিসেবে সব অধিকার পাবে তুমি, কিন্তু যতদিন না এটা স্বীকার করছো যে তুমি আমাকে ভালোবাসো, ততদিন আমার স্ত্রীর অধিকার পাবে না তুমি। শিয়ার চোখ দিয়ে পানি গড়াচ্ছে, আয়নের চোখে ক্রোধ দেখছে ও। তোমাকেই আজ পর্যন্ত বুঝতে পারলাম না আমি। এই বলো যে আমাকে ভালোবাসো, আবার মিসবিহেভও করো। আমি তো এটাই বুঝি না আমার প্রতি তোমার ফিলিংস কি। সেটা বুঝলে তো কাজই হতো। বুঝতে চাই আমি আয়ান, বোঝাও না আমাকে। আয়নের দৃষ্টি ক্রমশ শান্ত হয়ে ক্রোধ সরে গিয়ে নেশা ভর করে। বুঝতে চাও? মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয় শিয়া। এবার আয়ান শিয়ার ঠোঁটের দিকে অগ্রসর হয়। ওর উষ্ণ নিঃশ্বাসগুলো শিয়ার মুখের উপরে আছড়ে পড়ছে। চোখ বন্ধ করে নেয় শিয়া, অনুভব করে ওর ঠোঁটে অন্য একজোড়া ঠোঁটের শীতল স্পর্শ, যা ক্রমশ দৃঢ় হতে থাকে। কিছুক্ষণ পর সরে আসে আয়ান, মুচকি হেসে বলে, এবার বুঝলে আমার ফিলিংস? শিয়া মুচকি হেসে আয়ানের বুকে মুখ লুকায়। আয়ান বুকে জড়িয়ে নেয় শিয়াকে। আজ ওদের মধ্য থেকে সব বাধা দূর হয়ে গেছে। শিয়াকে কোলে তুলে নিয়ে বিছানার পানে যায় আয়ান। পাড়ি দেয় সুখের সাগরে। আজ আর কোনো বাধা নেই দুজনের মাঝখানে। দুজন দুজনার মধ্যে মিশে যায় ওরা। উন্মাদনায় ভরা রাতটা পেরিয়ে এক নতুন সকাল আসে আয়ান আর শিয়ার জীবনে। সব দূরত্ব পেরিয়ে অবশেষে একে অপরের কাছে এসেছে ওরা। ঘুম ভাঙতেই পাশে সাদা চাদরে জড়ানো ঘুমন্ত শিয়ার দিকে চোখ যায় আয়ানের। মুচকি হেসে শিয়ার কপালে ঠোঁট বোলায় আয়ান। শিয়ার ঘুম ভেঙে আয়ানের চোখে চোখ পড়তেই লজ্জায় লাল হয়ে যায় শিয়া। মুখ ঘুরিয়ে অন্যদিকে হয়। আয়ান শিয়ার মুখ ধরে নিজের দিকে করে। শিয়া লজ্জায় শেষ। কেমন কাটলো আমার বউয়ের রাতটা? মুচকি হেসে জিজ্ঞাসা করে আয়ান। ইস, তুমি না? কি? আমি কি? কিছু না, যাও ফ্রেশ হয়ে নাও। আগে আমার পাওনাটা বুঝিয়ে দাও। কিসের পাওনা? ওই যে কাল শিখিয়ে দিলাম, মর্নিং কিস। আয়ান, আগে ফ্রেশ হয়ে আসো, তারপর। বাসি মুখে কিস করব না। ও, অমনি আমি বাসি হয়ে গেলাম তাই না? আচ্ছা বেশ, বইয়ের এইটুকু আবদার তো রাখাই যায়। আয়ান উঠে ওয়াশরুমে চলে যায়। আয়ান বের হলে শিয়া ফ্রেশ হতে চলে যায়। শিয়া বেরোতেই ওকে জাপটে ধরে আয়ান। এবার দাও ফ্রেশ মুখে ফ্রেশ কিস। তুমি শোধরাবে না, নির্লজ্জ কোথাকার। কি করব বলো? তোমাকে দেখলে লজ্জা ভদ্রতা আর থাকে না। শিয়া আয়ানের গালে আলতো করে ঠোঁট বুলিয়ে নিচে চলে যায় কফি আনতে। তিয়ার রাতের ঘুম উড়ে গেছে। ওর এখন একটাই নেশা, কিভাবে শিয়া আর আয়ানের সংসার ভাঙা যায়। ভাবতে ভাবতে মাথায় একটা প্ল্যান চলে আসে তিয়ার। ফোনটা তুলে ডায়াল করে একজনের নাম্বারে। ফোন রিসিভ হতে বাঁকা হাসি দেখা যায় ওর মুখে। কি খবর তিয়া ম্যাডাম, হঠাৎ আমায় ফোন করেছো? খুবই খারাপ খবর, স্পেশালি আমার জন্য। খুব তো নিউ ইয়র্কে শান্তি খুঁজছেন, এদিকে যে আপনার খাঁচার পাখি বেরিয়ে আপনার জীবনটা নষ্ট করছে। মানে আপনার কলিজার টুকরো শিয়াকে আয়ান বিয়ে করেছে। হোয়াট? ইয়েস, আর সব কিছু হয়েছে তোমার জন্য। কে বলেছিল শিয়াকে বিয়ে না করে নিউ ইয়র্কে যেতে? বিয়ে করে নিয়ে গেলেই তো গল্প শেষ। তুমি শিয়াকে নিয়ে থাকতে আর আমি আয়ানকে। কি এমন জরুরি তলব পড়েছিল তোমার? জরুরি তলবই পড়েছিল। ওই মুহূর্তে না এলে আমাদের কোম্পানিটার অনেক বড় লস খেয়ে যেত। কিন্তু এত কিছু কখন ঘটে গেল? যেদিন তুমি গেছো সেদিনই। আর হ্যাঁ, তুমি তো আবার আরেক কাণ্ডও করে রেখে গেছো। কি কাণ্ড? তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে রাত কাটিয়ে সেটার ভিডিও ভাইরাল করে রেখে গেছো। হোয়াট? কিসের ভিডিও? কিসের রাত কাটানো? কি বলছো এসব? বুঝতে পারছো না তাই না? সেদিন রাতে তুমি দিশার সাথে যা করেছো তার জন্য দিশা প্রেগনেন্ট, আর ভিডিও ভাইরাল হয়ে গেছে। শিয়াও জানে শিয়াকে ভিডিওটা পাঠানোর কি দরকার ছিল। কিসের ভিডিও? আমার তো ওই রাতটার কথাই মনে নেই। ভিডিও তো দূরেই থাক, আমি সামনের মাসে ফেরার ব্যবস্থা করছি। আমি থাকতে শিয়া আয়ানের সাথে সুখী হবে সেটা ইম্পসিবল। আমি যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা করছি। ফোন কেটে দেয় আরহান। ওর মাথায় এখন হাজারটা গিট পেকে গেছে। কি করছে ও? এবার সবটা কিভাবে সামলাবে সেটাই ভাবনা। তিয়ার মনটা এখন একটু শান্ত হলো, কারণ ও জানে আরহান যদি একবার ফেরে শিয়া আর আয়ানকে কোনোদিনও এক হতে দেবে না। এখন শুধু ওর ফেরার অপেক্ষা। শিয়া আর আয়ানের দিনগুলো স্বপ্নের মতো কাটছে। শিয়া কোনোদিন ভাবতেও পারেনি আয়ান ওকে আবার এতটা ভালোবাসবে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে ওর। আয়নের প্রতিটা মুহূর্ত জুড়ে এখন শুধু শিয়া। ওর পুরো দুনিয়াটাই শিয়া। যে কাজই করে মনটা ওর দিকেই পড়ে থাকে। হঠাৎই অসুস্থ হয়ে যায় শিয়া। একে তো শরীর দুর্বল হয়ে গেছে, আবার খাওয়ারও রুচি নেই, যাই খাচ্ছে উগলে দিচ্ছে। আয়নের মাথায় নতুন চিন্তা ভর করলো, বউটার আবার কি হলো কে জানে। এক সপ্তাহ পার হয়ে গেল, শিয়া সুস্থ হওয়ার বদলে উল্টে আরও বেশি অসুস্থ হয়ে পড়লো।
এবার আয়ান ঠিক করলো আর দেরি করা ঠিক হবে না। শিয়াকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল আয়ান। টেস্ট শেষে বাড়ি ফিরে এলো। রিপোর্ট পেলে ডাক্তার ফোন করে বলে দেবেন বাকিটা। তোমাকে কতবার বলেছি খাওয়া দাওয়া ঠিক মতো করবে, এখন কি অসুখ বাঁধালে কে জানে। আমার চিন্তা হয় না বুঝি। খাটের উপরে হাঁটু ভাঁজ করে বসে আছে শিয়া। আয়ান গম্ভীর মুখে পায়াচারি করছে আর শিয়াকে বকছে। শিয়া মাথা নিচু করে আয়ানের কথা শুনছে। আমি অসুখ নিমন্ত্রণ করে ডেকে এনেছি নাকি? আমাকে বকছো কেন? ভয়ে ভয়ে বলে শিয়া। শিয়ার কথা শুনে চোখ রাঙায় আয়ান। না খেয়ে অসুখ বাঁধালে তাকে নিমন্ত্রণই বলে। আয়ানের বকাবকির মাঝখানে শিয়ার ফোনে ডাক্তারের কল আসে। শিয়া ফোনটা রিসিভ করে কানে ধরে। আয়ান শিয়ার মুখের এক্সপ্রেশন খেয়াল করছে। ফোনের কথা যত বাড়ছে শিয়ার চোখ তত বড় হচ্ছে। ফোনের কথাগুলো শুনে শিয়া থ মেরে গেছে। আয়ান বুঝে গেছে সিরিয়াস কিছুই হয়েছে। আচ্ছা ধন্যবাদ বলে ফোন কেটে দেন শিয়া। আয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শিয়ার দিকে। শিয়া ভয়ে ভয়ে আয়নের দিকে তাকিয়ে একটা ঢোক গেলে। কি হয়েছে? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে আয়ান। মানে আসলে উনি বললেন যে কি আমতা আমতা করছো, কি হয়েছে বলো। কি বললেন উনি? আয়নের ধমক শুনে কুঁচকে যায় শিয়া। কিছুক্ষণ আয়নের দিকে তাকিয়ে থেকে হাসা শুরু করে দেয়। সাথে সাথে চোখের পানিও আছে। পাগল হয়ে গেল নাকি মেয়েটা? অসুখটা কি এতটাই সিরিয়াস যে শুনে শিয়া ভয়ে পাগলই হয়ে গেল? মনে মনে ভাবে আয়ান। কি হয়েছে বলবে তো? হাসছো কেন পাগলের মতো? শিয়া খাট থেকে নেমে আয়নের গলা জড়িয়ে ধরে ওর গালে চুমু এঁকে দেয়। আয়নের হাতটা নিজের পেটের উপরে রেখে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে করে বলে, শিয়া কংগ্রেটস, উড বি ড্যাড। শিয়ার কথায় হা করে ওর দিকে তাকিয়ে আছে আয়ান। ও কি ভুল শুনলো? সত্যি? ভেজা চোখে কাপা গলায় প্রশ্ন করে আয়ান। কি সত্যি? বিশ্বাস হয় না? শিয়ার চোখ মুখ দিয়ে উচ্ছ্বাস উতলে পড়ছে। দুজনের চোখ দিয়ে পানি গড়াচ্ছে, তবে এটা খুশির অশ্রু। শিয়াকে জড়িয়ে ধরে আয়ান। আনন্দে আত্মহারা হওয়ার ইচ্ছে ওর। পাগল হয়ে যাচ্ছে একটা খবর পেয়ে। শিয়াকে কোলে তুলে নেয় আয়ান। বিছানায় শুয়ে ওর কপালে ঠোঁট বোলায়। এখন থেকে তোমার বিছানা থেকে নামা নিষেধ। মানে? মানে কোনো রকম স্ট্রেস নেওয়া নিষেধ। যা যা লাগবে আমাকে বলবে, আমি এনে দেব। কিন্তু তুমি বিছানা থেকে নামবে না। তাহলে তো হাত পায়ে জং ধরে যাবে, মোটা হয়ে যাব তো। বাবু আসার পর জিম ডায়েট করে শুকিয়ে যাবে। এমনিতেও তোমার যা খাওয়া দাওয়া ছিঁড়ি, একদম আমাকে খাওয়ার খোটা দেবে না বলে দিলাম। ভালো হবে না কিন্তু। আচ্ছা বেশ, এবার রেস্ট নাও। আমি খবরটা সবাইকে জানিয়ে দিয়ে আসি। আমিও যাব। না প্লিজ নিয়ে চলো না। শিয়ার জোরাজুরিতে ওকে নিয়ে নিচে নামে আয়ান। খবরটা পেয়ে চৌধুরী বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। এদিকে এই খবর পেয়ে তিয়ার মাথায় আবার আগুন জ্বলে উঠল। সব শেষ, এবার আয়ান বা শিয়া কাউকে ছাড়বে না ও। দেখতে দেখতে শিয়া আর আয়ানের বিয়ের 8 মাস কেটে গেল। আর শিয়ার প্রেগনেন্সির 3 মাস। আয়ান শিয়ার প্রচুর খেয়াল রাখছে। প্রতিটা মুহূর্ত শিয়ার দিকে খেয়াল রাখছে। ওর কোনো সমস্যা হচ্ছে না, কিছু লাগবে কিনা প্রতিটা মুহূর্ত অস্থির। তবে ওদের কপালে বোধহয় সুখ জিনিসটা লেখা নেই। আরহান নিউ ইয়র্ক থেকে ফিরে সোজা চলে গেল চৌধুরী বাড়িতে। শিয়া কোথায় তুমি? শিয়া! আরহানের চিৎকারে ভেতরটা ধুকধুক করে ওঠে শিয়ার। আরহান ফিরে এসেছে, এবার না জানি কি করবে ও। আয়নের সাথে শিয়া নিচে নামে। আরহান রাগে ফুঁসছে। শিয়াকে দেখে ওর দিকে তেড়ে যায় আরহান। তোমার সাহস কি করে হলো আয়ানকে বিয়ে করার? চিৎকার করে ওঠে আরহান। শিয়া কেঁপে ওঠে আরহানের চিৎকারে। খবরদার, শিয়া আমার বিবাহিত স্ত্রী। ওর সাথে কোনো রকম অভদ্রতা আমি মেনে নেব না। তুই আমার বোনের জীবনটা নষ্ট করেছিস, তার শাস্তি তো তোকে পেতেই হবে। শিয়াকে কিছু বলার সাহস দেখাস না। আরহানের শার্টের কলার চেপে ধরে বলে আয়ান, আমি তোর সাথে কথা বলছি না। আয়নের হাতটা ছিটকে সরিয়ে দেয় আরহান। ঢুকে তো আমি গেছি, শিয়া আমার স্ত্রী। তাই ওকে কিছু বলতে গেলে আমার মুখোমুখি তো হতেই হবে। তুই? আরহানের কথা শেষ হওয়ার আগে কোনো বাচ্চার কান্নার আওয়াজ পায় ও। দরজার দিকে তাকিয়ে দেখে দিশা দাঁড়িয়ে আছে। কোলে ফুটফুটে একটা মেয়ে। আরহানের ভেতরে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। মেয়েটাকে দেখে মায়া জমাচ্ছে ওর প্রতি। আরহান দেখো, তোমার পাপের ফল, নিষ্পাপ বাচ্চাটা তোমার জন্য আজ। ঘৃণায় আর কিছু বলতে পারে না শিয়া। আরহান কিছুক্ষণ কি যেন ভাবে। শিয়া, তোমার সাথে একটু কথা আছে আলাদা। একটু আসো। আরহানের কথা শুনে শিয়া আর আয়ান একে অপরের দিকে তাকায়। আয়ান বাধা দিতে চায়, কিন্তু শিয়া আরহানকে নিয়ে রুমে চলে যায়। বলো কি বলবে? তোমায় আমাকে বিয়ে করতে হবে। হোয়াট? পাগল হয়ে গেলে নাকি? আমার বিয়ে হয়ে গেছে জানি, কিন্তু শরীয়ত মোতাবেক নয়। আর বিয়েতে সাক্ষী লাগে। তোমাদের বিয়েতে ছিল সাক্ষী? আরহানের কথা শুনে চুপ করে যায় শিয়া। ঠিকই তো, আইন এত তাড়াতাড়ি সব কিছু করেছে যে সাক্ষীর কথা মাথাতেই ছিল না। কি হলো? দেখো শিয়া, একটা ডিল করি তোমার সাথে। তুমি আমাকে বিয়ে করবে আর আমি দিশার বাচ্চাকে প্রাপ্য সম্মান দেব। দিশাকেও সমাজে লাঞ্ছিত হতে হবে না, না হলে আমি কিছু করব না। আরহানের কথায় দিশা দ্বিধায় পড়ে গেল। দিশার সম্মান ফেরানোটাও যে দরকার, আর আরহানই সেটা পারবে। কিন্তু আয়ান, ওর বাচ্চা, কি হবে ওদের? বেশ, তবে তার আগে একটা কথা তোমার জানা দরকার। কি কথা? আমি প্রেগনেন্ট। আমার গর্ভে আয়ানের বাচ্চা আছে। মেনে নেবে তুমি?
আরহানের মাথায় বাজ পড়ে এই কথা শুনে। কিছুক্ষণ ভেবে শিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে আরহান। কংগ্রাটস, আমি দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছি, আমি প্রস্তুত। তুমি? আরহানের কথা শুনে প্রচণ্ড অবাক শিয়া। এতটা নিষ্ঠুর আরহান কিভাবে হতে পারে? কাদার উপায়ও নেই শিয়ার। আরহান শিয়ার হাত ধরে নিচে নিয়ে আসে, সবাই ওর জন্য অপেক্ষা করছে। শিয়া সবাইকে কিছু বলবে, বলো বেবি। শিয়া আরহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। শিয়া, কি বলবে তুমি? আয়নের গলা শুনে ভেতরটা ফেটে যাচ্ছে শিয়ার। মানুষটাকে পেয়েও হারালো। আমি আমি আরহানকে বিয়ে করব। শিয়ার কথা শুনে আকাশ ভাঙে আয়ানের মাথায়। শিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এইসব? আমি ঠিকই বলছি আয়ান, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তুমি আমাকে জোর করে বিয়ে করেছো। তাই ওটা মিথ্যে বিয়ে ছিল। আমি আরহানকে ভালোবাসি আর আরহানকেই বিয়ে করব। আরহান তোমাকে ব্ল্যাকমেল করেছে, রাইট? আমি জানতাম এই বিয়ে হবে না। হবে। আজ সন্ধ্যায় কাজে ডাকো, আমাদের বিয়ে হবে। আয়ান পাগল হয়ে যাবে, কিছু বলতে যাবে, কিন্তু তার আগে শান্ত হয়ে যায় শিয়ার চোখে চোখ পড়তেই। শিয়ার চোখ ওকে ইশারা করছে, তার মানে যাই হচ্ছে তার পেছনে শিয়ার কোনো প্ল্যান আছে। চুপ হয়ে যায় আয়ান। এমন সময় বাড়িতে ঢোকে টিয়া। শুনলাম শিয়া নাকি আরহানকে বিয়ে করছে। আয়ানের শখ মিটলো? হ্যাঁ মিটলো। এবার তুমি চাইলে আয়ানকে বিয়ে করতে পারো। ভ্রু কুচকে শিয়ার দিকে তাকায় আয়ান। শিয়া চোখের ইশারায় ওকে আশ্বস্ত করছে, যা হচ্ছে হতে দাও। বেশ, তুমি যখন ঠিক করে নিয়েছো যে আরহানকে বিয়ে করবে, তখন আমিও টিয়াকে বিয়ে করব। আজই একই কাজে আমাদের বিয়ে পড়াবে। আমার কোনো সমস্যা নেই। টিয়ার খুশি আর ধরছে না। অবশেষে আয়ানোর হতে চলেছে। তাহলে আমি কাজী অফিসে খবর দিয়ে আসি, বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আরহান। টিয়াকেও তো আজ সারাদিন পার্লারে কাটাতে হবে, তাইও বেরিয়ে যায়। আয়ান শিয়াকে টেনে রুমে নিয়ে যায়, দেয়ালের সাথে চেপে ধরে। কি বলছিলে তুমি? মাথা খারাপ হয়ে গেছে? কেন, ঠিকই তো বলেছি। তুমি আমাকে ভালোবাসো? না, বাসি না, সেই জন্যই তো আমার বাচ্চার মা হতে যাচ্ছ তুমি। আয়নের কথা শুনে হেসে দেয় শিয়া। তুমি হাসছো? জানো আমার কি অবস্থা হয়েছিল? তোমার কথা শুনে মনে হচ্ছিল আমার সব শেষ। সরি, তোমার সাথে আলোচনা করার সুযোগ আরহান দিলে তো তোমাকে বলতাম। তোমাকে আমি এখন কিছুই বলবো না, যা হচ্ছে মেনে নাও। আজ সন্ধ্যায় বিরাট একটা সারপ্রাইজ পাবে। কি সারপ্রাইজ? বললে সারপ্রাইজ থাকে নাকি? বলো না। উফ, এত অধৈর্য কেন তুমি? ধৈর্য ধরতে পারি যদি। যদি একটি কিস করো। আজকে না তোমার বিয়ে, অন্য একটা মেয়ের কাছ থেকে কিস চাইতে লজ্জা করছে না? ওর সাথে বিয়ে হবে আর তোমার সাথে বিয়ে হয়ে গেছে তাহলে? হুম। কি হুম? দাও। শিয়ার আর কি করার, এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? আরহান ব্যস্ত বিয়ের প্রস্তুতি নিয়ে। এমন সময় দিশার ফোন আসে ওর ফোনে। আরহান, আমি জানি তুমি আমাকে ইস্যু করে শিয়াকে ব্ল্যাকমেল করেছো। কেন ওদের জীবন নষ্ট করেছো তুমি? দিশা, আমি যা করছি সবার ভালোর জন্য করছি। আমার মেয়ে কেমন আছে? খবরদার তোমার মেয়ে বলবে না। ওর বাবা হওয়ার যোগ্য নও তুমি। আচ্ছা বেশ, তোমার মেয়ে কেমন আছে? এত নির্লজ্জ তুমি! প্লিজ আরহান, শিয়া আর আয়ানের সুখ নষ্ট করো না প্লিজ। দেখি তোমার রিকোয়েস্ট রাখা যায় কি না। এখন বিয়ের কাজে একটু ব্যস্ত, পরে কথা হবে, বাই। হ্যালো আরহান, আরহান আমার কথা শোনো। আরহান ফোন কেটে দেয়। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে দিশার। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তুমি ভাবলে কি করে আয়ান যে আমার এই অবস্থায় আরহান আমাকে ব্ল্যাকমেল করব আর আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে যাব? এতটা অবিশ্বাস আমার প্রতি? তুমি এমনভাবে বললে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আরহান আমাকে অনেক ভালোবাসে, তাই আমি ওকেই বিয়ে করব। আবার কি উল্টোপাল্টা বকছো? ঠিকই বলছি। শিয়া, আই থিঙ্ক মা হওয়ার আনন্দে তোমার মাথার তারগুলো ছিঁড়ে গেছে। কি? আমি তার ছেঁড়া? তুমি আমাকে পাগল বললে? লাইক সিরিয়াসলি? আহা, রাগ করছো কেন? তোমার কথা শুনে তাই মনে হচ্ছে। বলো না কি প্ল্যান? না, শুধু এইটুকুই জেনে রাখো, যারা যারা অন্যায় করেছে তারা প্রাপ্য শাস্তি তারা পাবে। বাট সাবধানে, তোমার যা হওয়ার হোক। আমার বাবুটার যেন কিছু না হয়। এখন আমিও পর হয়ে গেলাম তো। তুমি পর হতে যাবে কেন? তুমি তো আমার কলিজার টুকরো। বুঝি বুঝি, কি বোঝো? কিছু না। আয়ানের বুকে মাথা রাখে শিয়া। আয়ান ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। বিয়ের প্রস্তুতি প্রায় শেষ, সন্ধ্যাও ঘনিয়ে আসছে। টিয়া তো পার্লারে কাটালো সারাটা দিন। আয়নের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আরহান, মুখে বাঁকা হাসি। আজ অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে, যার জন্য ও এতদিন অপেক্ষা করেছিল। আয়ান শিয়াকে আর শিয়া আয়ানকে তৈরি করে দেয়। এটা খুবই হাস্যকর যে বর বউ একে অপরকে সাজাচ্ছে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য। এই শোনো টিয়া, কবুল বললে বলুক। তুমি যেন আবার বলে দিও না। তুমি তোমার কাজটা তাড়াতাড়ি করো, তাহলে আমিও কবুল বলবো না। বুঝেছি। কি বুঝলে? আমাকে আর পছন্দ হচ্ছে না, নতুন বউ লাগবে। শিয়ার কথা শুনে আয়ান হাসতে শুরু করে। পেছন থেকে শিয়ার কোমর জড়িয়ে ধরে ওর গালের সাথে গাল লাগায়। আমার এত সুন্দর বউ থাকতে আর বউ দিয়ে কি করব? তোমাকে দেখতেই দিন যায়, আর একটাকে কখন দেখব?
ইস, এত নির্লজ্জ! তোমার কাছে নির্লজ্জ হতে দোষ কি? আমি নির্লজ্জ বলেই তো তুমি আমার বাচ্চার মা। তুমি চুপ করবে? চলো চলো। আয়ান আর তিয়া মুখোমুখি বসেছে। শিয়া আর আরহানকে সামনাসামনি বসানো হয়েছে। তিয়ার কবুল বলা শেষ, এবার আয়ানের পালা। অসহায় দৃষ্টি দিয়ে আয়ান শিয়ার দিকে তাকিয়ে আছে, আর শিয়া মিটমিটিয়ে হাসছে। আয়ান খুব ভালো মতো বুঝে গেছে শিয়া বিষয়টা মজা নিচ্ছে। কিছুক্ষণ মজা নেওয়ার পর শিয়া ভাবে আর দেরি করা ঠিক হবে না। আয়ান যদি আবার রাগের মাথায় কবুল বলে দেয়। 1 মিনিট কাজী সাহেব। শিয়ার কথায় হাঁপ ছেড়ে বাঁচে আয়ান। এই বিয়ে হবে না। সবাই হাঁ করে তাকিয়ে আছে শিয়ার দিকে। বলে কি এই মেয়ে? নিজেই বলল বিয়ে করবে, আবার নিজেই বিয়ে ভাঙছে। পাগল নাকি? এই পক্ষের কনে আর ওই পক্ষের বর যে বিবাহিত, বিয়ে পড়ালে আপনার যে ধর্ম থাকবে না। রেগে উঠে দাঁড়ায় আরহান। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি আরহান খান। আমি মিসেস শিয়া হোসেন চৌধুরী, মিস্টার আয়ান চৌধুরীর বিবাহিত স্ত্রী। আমাদের বিয়েতে শরীয়ত আর সাক্ষী দুটোই ছিল, এবং ভালোবাসাও ছিল, অর্থাৎ আমাদের বিয়ে সম্পূর্ণ হালাল এবং পবিত্র। তোমার মতো অপবিত্র নয়। মানে মানে অফিসার শিয়া, তুমি পুলিশ ডেকেছো কেন? সেটা ওনারাই বলুক। বলুন অফিসার, কেন এসেছেন আপনারা? মিস্টার আরহান খান, আপনার বিরুদ্ধে রেপ কেস করা হয়েছে। এছাড়াও ভিডিও ধারণ ও ভাইরালের জন্য মানহানির মামলাও রয়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শিয়া, এত বড় বেইমানি? আমি বেইমানি করলাম? আমি চাইলে সেদিনই তোমাকে পুলিশে দিতে পারতাম, এত নাটকের প্রয়োজনই ছিল না। কিন্তু তাতে তুমি শুধু একটা পাপের শাস্তি পেতে। কাউকে বিয়ের কথা দিয়ে তাকে মাঝপথে ফেলে চলে গেলে অনুভূতিটা কেমন হয় সেটা বোঝাতেই এত দূর নিয়ে আসা। মিসেস শিয়া হোসেন চৌধুরী, তোমার প্ল্যানটা যে ফেল করে গেল। মানে মানে আমি কষ্ট পাচ্ছি না, কারণ এমনিতেও আমি তোমাকে বিয়ে করতাম না। আমি শুধু তোমাদের ভালোবাসাটা পরীক্ষা করলাম। প্রথমে ভেবেছিলাম তুমি বুদ্ধির ঢেকি, এখন দেখছি না, তুমি তো বুদ্ধির জাহাজ। কি বলছো তুমি? সেদিন আমার মেয়েটার মুখ দেখে ঠিক করেছিলাম বিয়ে করলে আমি দিশাকেই করব। তোমাদের সুখ নষ্ট করার ইচ্ছে আমার নেই, কিন্তু নিজের সুখটা বেছে নেওয়ার অধিকার তো আমার আছে। দিশার সামনে গিয়ে দাঁড়ায় আরহান। দিশা, আমি জানি অনেক বড় অন্যায় করেছি আমি, কিন্তু সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমার মেয়েটাকে ভালোবাসি। প্লিজ দিশা, আমাকে ক্ষমা করবে। দিশা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আরহান ওকে এই কথা বলছে। দিশা, আমাকে বিয়ে করবে? তুমি রাজি থাকলে তোমাকে বিয়ে করে আমি জেলে যাব। দিশার চোখ ছলছল করে ওঠে। আরহান কি সত্যি বলছে, নাকি এটাও নিতান্তই অভিনয়? প্লিজ দিশা, কিছু তো বলো। আরহানের চোখে আজ অনুতপ্ততা, দিশার প্রতি ভালোবাসা আর মেয়েটার প্রতি মায়া দেখেছে দিশা। আর চুপ থাকতে পারে না দিশা, মাথা নেড়ে বুঝিয়ে দেয় যে ও রাজি। শিয়া, যদি আরহান আমাকে বিয়ে করে তাহলে তো ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার কথা নয়, ওকে জেলে যেতেই হবে। দেখো দিশা আপু, না দিশা, আমি জেলে যাব, আমাকে যেতেই হবে। তোমার একার জীবন তো আমি নষ্ট করিনি, আরও অনেক মেয়ের আমি জীবন নষ্ট করেছি। শাস্তিটা আমার প্রাপ্য। আমি চাই না আমার মেয়ে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হোক। আমিও চাই না আমার মেয়ে কোনো মিথ্যাকে আঁকড়ে ধরে বড় হোক। ওকে সত্যিটাই মেনে নিতে হবে। কিন্তু আরহান, প্লিজ দিশা। তবে অফিসার, মানহানির মামলাটা আমার বিরুদ্ধে নয়, অন্য কারোর বিরুদ্ধে হবে। কারণ না আমি ভিডিও রেকর্ড করেছি আর না ভাইরাল। তাহলে কে করেছে? তিয়ার দিকে তাকায় আরহান। এতক্ষণে সব ঘটনায় তিয়ার মাথার উপর দিয়ে গেছে। এখন ভয় পাচ্ছে তিয়া। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে, বারবার ঢোক গিলছে। কি হলো তিয়া, বলো। তুমি সেদিন জোর করে আমাকে ড্রিঙ্কসে ওভারডোজ দিয়েছিলে। দিশার রুমে ক্যামেরা সেট করেছিলে যাতে ভিডিও ভাইরাল করে একদিকে দিশার জীবনটা নষ্ট হয়, আর একদিকে শিয়া আমাকে ভুল বুঝে বিয়েটা বাতিল করে দেয়। আবার আয়ান শিয়াকে ভুল বোঝে, ফলে আয়ানের জীবন থেকে শিয়ার অস্তিত্ব মুছে যায়। এক ঢিলে এতগুলো পাখি মারতে চেয়েছিলে তুমি, রাইট? কি 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 বলছো এসব? আমাকে ফাঁসাচ্ছ কেন? ফাঁসাবো কেন? তুমি তো ফেঁসেই গেছো। আমার কাছে প্রমাণ আছে। তিয়ার ভয় আরও বেড়ে গেছে, আরও বেশি ঘামছেও। যাই হোক অফিসার, আমাদের বিয়েটা খেয়ে যান। আর হ্যাঁ, আমার আর দিশার সাথে সাথে আয়ন ও শিয়াকেও আবার শরীয়ত মোতাবেক সাক্ষীসহ বিয়ে করতে হবে। শিয়া আয়নের দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ নামিয়ে নেয়। তিয়া রাগ আর অপমানে মাটিতে মিশে যাচ্ছে। ওর সব আনন্দ, সব স্বপ্ন শেষ। শিয়া আর আয়ান এবং দিশা আর আরহানের বিয়ে পড়ানো হলো। এবার আরহানের যাওয়ার পালা। দিশা কাঁদছে। আরহান দিশার কাছে এসে 2 হাত দিয়ে দিশার মুখটা তুলে চোখের পানি মুছে দেয়। ওর কপালে চুমু দিয়ে বলে, চিন্তা করো না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমি অপেক্ষা করব। নিজের খেয়াল রেখো, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, নিজের আর বাবুর খেয়াল রাখবে। আরহানের 1 বছরের জেল হয়, এর মধ্যে শিয়ারও ফুটফুটে একটা মেয়ে হয়। আশিয়া চৌধুরী আরশি। আজ আরহানের ফেরার দিন। আরহান বাড়িতে ঢুকে দিয়া বাবা বাবা চিৎকার করতে করতে ছুটে যায় আরহানের কাছে। আরহানও মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু দেয়। দিশাও এগিয়ে আসে। এবার সব বাধা শেষ, সুখের সংসারে বাঁধবে এখন ওরা। বন্ধুরা, তোমরাও সকলে খুব সুখে শান্তিতে থাকো, সকলে খুব ভালো থাকো। নমস্কার বন্ধুরা।